রাজু ভাইয়ের বউ কই, রাজু ভাই তো গুলি খাইছে। কিন্তু আমার হাজব্যান্ড সকালবেলা আমার বলছিল যে আমি যদি শহীদ হইয়া যাই তাহলে তো আমার গুনাহ মাফ হইয়া যাবো। কিন্তু তখনও আমার মনে হয় না যে আমার হাজব্যান্ড সত্যি শহীদ হইয়া যাবো। আর শহীদ হওয়ার আগে একটা মানুষ কিভাবে বলে যে আমি শহীদ হইয়া যাবো। আমি ভাবছি আমার হাজব্যান্ড দেশের এই অবস্থা, এই জন্য বিপ্লবী বিপ্লবী চেতনা ছিল ওনার ভিতরে। তো মনে হয়ে গেছি আমার 3 ছেলে নিয়েও স্তব্ধ হয়ে গেছে। সেদিন শুক্রবার বাবার সাথে একসাথে আমার 3 ছেলে মেয়ে সময় দিয়েছিল। পরে শনিবার ওরা মাদ্রাসা চলে যায়, ওরা তো ওখানে আবাসিক থাকে। আমার বড় মেয়ে কমি মাদ্রাসায় নাহবে মেরে পড়ে, আর বড় ছেলে হিফজুতে আছে, মাদ্রাসায় হিফজুতে আছে আমার বড় ছেলে। তো ওরা ওইখানে আবাসিক থাকতে হয়, আবাসিক থাকে। তো বাবার সাথে ভালোভাবে সময় কাটাইলো। বাসা থেকে বাবাকে যখন যায়, বাবার সাথে সময় কাটা যায়, বাবাকে তো সুস্থ দেখা গেছে। তো সেই দিন শনিবার বিকাল 3টে আমার হাজব্যান্ড বাসায় খাইতে আসে, আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করে, অনেক কথাবার্তি হয়। আমরা কথাবার্তি, আগুন, আন্দোলন, হই হুল্লোড় অনেক। আমার বাসা থেকে বলছিলেন যে জালিমের জুলুমের কালে যদি আমরা চুপ থাকি তাহলে আমরা জালিমের অন্তর্ভুক্ত। তারপর আমি আমার হাজব্যান্ডকে নিষেধ করছি না, তুমি বাসা থেকে বাইরে হইও না। পরে আমার হাজব্যান্ড আমাকে বুঝতে দেয় নাই, আমাকে বলছে যে আমি ছাদ থেকে দেখবো। পরে আমার হাজব্যান্ড আমাকে এটা বলে ছাদে চলে যায়। তো ছাদ থেকে দেখলো আমার বাসার পাশেই, আমরা 3 নম্বর রোড, আমাদের বাসায় নতুন মহল্লা 3 নম্বর রোড। মোবাইল চার্জে ছিল, চার্জে নাই। আমি দৌড়াইয়া গেলাম ছাদে, যাইয়া দেখি ওইখানে নাই। এর মধ্যে দেখতেছি হেলিকপ্টার উপরে উপরে হেলিকপ্টার 2-3টা শুধু ঘুরতেছে, দেখতেছে। আমি আবার টাকা দেখলাম। তো আমি আবার তারপরে সাথে সাথে আবার নিচে দৌড়াইয়া গেলাম যে আমার হাজব্যান্ড তো নিচে চলে গেছে। তো আমি দৌড়াইয়া গেলাম, উনাকে ধরতে পারি নাই। তো আমার সাথে আমাদের বাসার এক ভাড়াটিয়া ভাইয়ের সাথে দেখা যায়, আমাকে ভাই আপনার রাজু ভাইকে একটু ফোন দেন। পরে ওনার ফোন থেকে অনেকবার ট্রাই করলাম। সারা বাংলাদেশে তখন নেটওয়ার্কও সমস্যা ছিল, এটা আমরা সবাই জানি, নেটওয়ার্ক অফ করা হয়েছে। পরে আবার আমি উপরে আসি আবার ছাদে চলে যাই। ছাদে যাই আবার আমার বাড়িওয়ালা ভাইয়ের মেয়ের মোবাইল থেকে কল দিছিলাম, তো কলটা ঢুকলো। পরে আমি বলতেছি তুমি কই? পরে বলতেছে যে আমি তো এখানে আছি, তুমি চিন্তা করো না, আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় সবার সাথে দেখতেছি, তুমি চিন্তা করো না। পরে আমি বলছি না, তুমি এক্ষুনি বাসায় আসবা। পরে বলতেছে না আমি আসবো, তবে এক্ষুনি চলে আসবো, আমি একটু এখানে সবাই আছে তো, তুমি আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে আমার কোনো সমস্যা নাই। পরে আমার কাছ থেকে আসছে যে রাজু ভাইয়ের বউ কই, রাজু ভাই তো গুলি খাইছে। কিন্তু আমার হাজব্যান্ড সকালবেলা আমার বলছিল যে আমি যদি শহীদ হইয়া যাই তাহলে তো আমার গুনাহ মাফ হইয়া যাবো। কিন্তু তখনও আমার মনে হয় না যে আমার হাজব্যান্ড সত্যি শহীদ হইয়া যাবো। আর শহীদ হওয়ার আগে একটা মানুষ কিভাবে বলে যে আমি শহীদ হইয়া যাবো। আমি ভাবছি আমার হাজব্যান্ড দেশের এই অবস্থা, এই জন্য বিপ্লবী বিপ্লবী চেতনা ছিল ওনার ভিতরে। তো আমি এর জন্য ভাবছি হয়তো আবেগে মনে হয় আমাকে এগুলো বলতেছে। কিন্তু আমি কখনোই ভাবতে পারি নাই যে আমার হাজব্যান্ড সত্যি শহীদ হয়ে যাবেন। আমাকে সকালবেলা বলছিলেন যে আমি শহীদ হয়ে গেলে আমার গুনাহ মাফ হইয়া যাইব। পরে যখন সবাই আমাকে ডাক দিয়ে বলতেছে রাজু ভাইয়ের বউ কই, রাজু ভাই তো গুলি খেয়েছে, তখন আমি তো সকালবেলা সেই কথাগুলো আমার মনে পড়ে যায়। পরে আমি দৌড়াই নিচে গেলাম, নিচে যেয়ে দেখলাম আমার হাজব্যান্ডের চেয়ারে বসা, মাথা বাঁধা, রক্তের জন্য ওনাকে দেখা যায় না। পরে তখন আমি ওই অবস্থায় আমি ওহিদের জ্ঞান হারাইয়া ফেলি। পরে সবাই আমাকে ধইরা কেসি গেট, আমাকে আর ভেরিতে দেয় নাই। ওনার কাছে যাওয়ার জন্য আমি অনেকবার চেষ্টা করছি। ওইখানে ওনার সাথে ওনার অনেক ফ্রেন্ডস আর কি, অনেক মানুষ ছিলেন ওইখানে। অবশ্যই আওয়ামী লীগের দোসররা অনেকে ছিল, আমি ওনাদেরকে খুব ভালো করে চিনি যে ওনারা খুব ভালোভাবে আওয়ামী লীগদের এটাই বলতে চাই, জানাতে চাই যে আমার হাজব্যান্ড গুলিতে মারা গেছে। কারা গুলি করছে, কাদের নির্দেশে গুলি করছে, আমি তাদের সঠিক বিচার চাই।
আমার হাজবেন্ডের মামলা হয়েছে, আমি সেখানে প্রথম আসামি করছিলাম শেখ হাসিনাকে, দ্বিতীয় আসামি ওবায়দুল কাদের, শামীম ওসমান, এইভাবে